সরি ভুলে গেছিলাম। আচ্ছা, ও এটা তো না। তো আমরা আচ্ছা, আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনে যাই। ম্যাগনেটিক ফিল্ড বলতে বোঝাচ্ছে হলো আমরা যদি একটা ম্যাগনেটের চারিপাশে একটা একটা এরিয়া থাকবে, যেই এরিয়ার ভিতর তুমি যদি আরেকটা ম্যাগনেট নিয়ে আসো সেটা অ্যাট্রাক্টেড হবে বা রিপালসড হবে। সো এটা ডিপেন্ড করে যে তুমি ম্যাগনেটটা কি ধরনের ম্যাগনেট নিয়ে আসো। তুমি যদি একটা নর্থ পোলের কাছে একটা নর্থ পোল নিয়ে আসো, এটা রিপালসড হবে, এবং যদি এটা সাউথ পোলের কাছে নর্থ পোল আনো তাহলে এটা অ্যাট্রাক্টেড হবে। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন হিসেবে বলতে পারি the magnetic field is the region, এটা একটা এলাকা, in which the effect of the magnetic force of attraction or repulsion detected, আমরা ডিটেক্ট করতে পারি যে এখানে অ্যাট্রাকশন বা রিপালশন হচ্ছে। তারপর আমরা আরেকটা ডেফিনেশন দেখি এরপরে, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো, এটা হলো গিয়ে একটা ফোর্স, যে ফোর্সটা একটা ক্লোজ সার্কিটে ইলেকট্রনগুলিকে ফ্লো করায়। ঠিক আছে, ফ্লো করায় মানে কি, সে সার্কিটের এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্তে চলে যায়। এটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। সাধারণত এটার এক ইউনিট হলো ভোল্ট। এক ভোল্ট এভাবে ডিফাইন করে যে 1 volt is defined as the potential difference across a resistance of 1 ohm carrying a current of 1 ampere. 1 অ্যাম্পিয়ারের কোন কারেন্টকে 1 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত করতে যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োজন হয় তাকে আমরা বলি 1 ভোল্ট। এটা আমরা আরেকটু পরে আরেকটু বিশদভাবে পড়ব। তো এখন পর্যন্ত এতটুকুই থাক। তো ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এইটাও একটু আমাদের শিখতে হবে। এর আগে আমরা পড়ছিলাম ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কি, কতগুলি ইমাজিনারি লাইন, যেই লাইনগুলি দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে কোন একটা বিন্দুতে, সেখানে যদি একটা, আমরা ইলেকট্রিকের ক্ষেত্রে কথা বলছি এখন, কিন্তু ম্যাগনেটিক কথা বলছি না, যে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি আমি কোন একটা বিন্দুতে রাখি, সে যেই পরিমাণ ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড বা রিপালসড হবে ওই বিন্দুতে, তাকে আমরা বলি যে এইগুলি যতগুলি লাইন আছে, এইরকম কতগুলি কাল্পনিক লাইন আমরা আসলে কল্পনা করি যে এই লাইন বরাবর একটা পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ চার্জ অ্যাট্রাক্টেড অর রিপালস হবে। ঠিক ম্যাগনেটের ক্ষেত্রেও তুমি দেখো, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স is an imaginary line representing the direction of magnetic field such that the tangent at any point is the direction of the field vector at that point. আমি আরেকটু এটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, সাধারণত curved lines are used, এখানে আসলে একটা শব্দ বাদ পড়ছে, curved lines are used to represent a magnetic field. আমরা সাধারণত ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করার জন্য কতগুলি বক্র লাইন আঁকি, বাঁকানো কতগুলি লাইন ব্যবহার করি, drawn such that, এমন ভাবে এগুলি আঁকি যেন the number of the lines related to the magnetic field's strength at a given point and the tangent of any curve at a particular point is along the direction of the magnetic force at that point. এটার ব্যাখ্যাটা আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? তো ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আরো ডেফিনিশন আছে, এটা ঠিক আগের গুলি আবার বলছে, the imaginary lines which represent the direction of magnetic field are known as magnetic lines of force. Magnetic lines of force are closed curves outside the magnet. Their direction is from north pole to south pole, and inside the magnet these are from south to north pole. চলো আমরা একটু এই যে ছবিটা একটু দেখি। দেখো এই ছবিতে কতগুলি লাইন দেখা যাচ্ছে, ডট ডট দিয়ে লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? ডট ডট দিয়ে লাইন দেখা যাচ্ছে। এইখানে এই ঠিক আগে যেমন ভাবে আমরা বলছিলাম যে একটা পজিটিভ চার্জ রাখতে হবে, এখানে রাখতে হবে আসলে একটা নর্থ পোল। একটা নর্থ পোল যদি আমি এই জায়গাটায় রাখি, তাহলে এই নর্থ পোলটা এই বরাবর অ্যাট্রাক্টেড হবে, আবার এইখানে রাখলে এই বরাবর অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে? তার মানে এগুলো হলো ম্যাগনেটিক ফিল্ড কে রিপ্রেজেন্ট করে, যে একটা বিন্দুতে আমি যদি একটা নর্থ পোল রাখি, সে কোন লাইন বরাবর সাউথ পোলের দিকে যাবে সেটা বোঝায়। সাধারণত লাইন অফ ফোর্স গুলি থাকে বাইরে, ম্যাগনেটের বাইরে নর্থ থেকে সাউথ, আর ম্যাগনেটের ভিতরে যদি দেখি সেটা হবে সাউথ থেকে নর্থ। আমরা এখন আরেকটা ছবি দেখি, যদি দুইটা ম্যাগনেট থাকে নর্থ সাউথ, তার মানে
এদের মধ্যে অ্যাট্রাকশন আছে, তার মানে নর্থ সাউথ এর মধ্যে দেখো একটা অ্যারো দিয়ে অ্যাট্রাকশন বোঝাচ্ছে, যত এটা দূরে যাচ্ছে ততই এরকম কার্ভ লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, কার্ভ লাইন হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আমি একটু ছবি আঁকি, আমি একটা ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যদি এইখানে একটা নর্থ পোল রাখি এই জায়গাটায়, সেই নর্থ পোল কোন বরাবর যাবে সেটা হলো এইরকম স্পর্শক বরাবর। স্পর্শকের ইংলিশ হলো ট্যানজেন্ট, ঠিক আছে। আমি যদি স্যার এখানে আপনার আঁকা ড্রয়িং দেখা যায় না স্যার। আঁকাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ স্যার। আমি আমি তো দুইটা ল্যাপটপ নিয়ে বসছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের এটাকে একটু স্লো কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু স্যার আপনার পেন্সিল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও আমি তাহলে লাইনটা একটু মোটা করা যায় কিনা দেখি, হ্যাঁ লাইনটা একটু মোটা যদি করতে পারি, এই যে এইটা দিয়ে যদি আমি দেখাই তাহলে মনে হয় ভালো মতো দেখতে হবে। এই ঠিক এই বরাবর, এখন কি দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ধরো এই বিন্দুতে আমি একটা নর্থ পোল যদি রাখি, সেই নর্থ পোলটা এই লাইনের স্পর্শক বরাবর কাজ করবে, আকর্ষিত হবে। আমি যদি এখানে রাখি নর্থ পোলটা, সাপোজ আমি এখানে রাখলাম, তাহলে সে কোন দিকে আকর্ষিত হবে? এই বরাবর, ঠিক তার টেনজেন্ট বরাবর। এখানে যদি রাখতাম তাহলে সেটা তার ডিরেকশন হতো এই বরাবর। সব সময় একটা টেনজেন্ট বরাবর ফোর্সটা কাজ করবে। আমি যদি এখানে একটা নর্থ পোল রাখি, সেই নর্থ পোলটা এই বরাবর সে রিপালসড হবে, ঠিক আছে। আবার যদি আমি আমি এখানে রাখি, সাপোজ আমি এইখানে রাখলাম, এই জায়গাটা রাখলাম, তাহলে সে কোন দিকে যাবে? সে যাবে এই বরাবর। এদিকে রাখলে সে যাবে এই বরাবর। সব স্পর্শক বরাবর সে শুধু তার তার মুভমেন্টটা চলতে থাকবে। সো এই হলো গিয়ে তাহলে তার ডেফিনেশন, যে কতগুলি লাইন অফ ফোর্স হলো কতগুলি ইমাজিনারি লাইন, যে ইমাজিনারি লাইনগুলি আমাকে দিচ্ছে যে সেখানে যদি আমি একটা নর্থ পোল রাখি, সেই নর্থ পোলটা কোন ডিরেকশনে সে রিপালসড হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে আসলে লাইন অফ ফোর্স দিচ্ছে। তো দিস ইজ দ্য ডেফিনেশন। তো আমরা এখান থেকে বেরিয়ে আসি। আচ্ছা, এগুলো একটু মুছে না দিলে আবার এটা পরের পৃষ্ঠায় চলে যাবে। এগুলো কি কি আছে একটু মুছে দিই। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। এখন এখন ফ্যারাডেজ ল, এগুলি ফ্যারাডে ল আসার আগে আমার কিছু জিনিস খাতা কলমে তোমাদেরকে দেখাতে হবে। তো আমি এখন এই শেয়ার স্ক্রিনটা বন্ধ করে আমি তোমাদেরকে কিছু ডেফিনেশন এবং অন্য কিছু একটু দেখাবো। প্রথমে আমি একটু লিখবো ডেফিনেশন অফ ইএমএফ কি। সো দ্যাট ইজ রাইট, ডেফিনেশন অফ ইএমএফ। ইএমএফ মানে হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। বাংলায় এটাকে বলা হতো তড়িৎ চালক বল। যারা বাংলার মিডিয়ামে ছিল তারা নিশ্চয়ই এটা পড়ে আসো, তড়িৎ চালক বল। এটা হলো, ইট ইজ এ ফোর্স that drives the electric charge around a closed surface. চলো একটা ক্লোজ সার্কিট আঁকি। ধরো এটা একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির চারিপাশে কোথাও এক জায়গায় মনে করে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এটা হলো আর রেজিস্ট্যান্স। এটাকে আমি বলি, ধরো দিস ইজ এ ব্যাটারি ভি, এটা একটা ভোল্টেজ মানে ই লিখতে পারি, সবচেয়ে ভালো হতো ই লিখলে, ই দিয়ে ব্যাটারি বুঝায় সাধারণত। তাহলে ই ব্যাটারি কি কাজ করে? এই ব্যাটারি করে কি, এখান থেকে কতগুলি চার্জকে এই এই রাস্তা বরাবর পাঠাবে এবং পাঠিয়ে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গিয়ে সে আবার এই নেগেটিভ প্রান্তে চলে আসবে।
তার মানে আমার যেই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স বেশি, সে অত বেশি পরিমাণ চার্জকে এবং অত দ্রুত পরিমাণে আমরা চার্জগুলিকে এই সার্কিটটাকে ঘুরিয়ে আনতে পারি। তাহলে এই সো ই হলো এটা একটা ফোর্স যেটা ইলেকট্রিক চার্জকে একটা সার্কিটের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসে। এখন যেই ব্যাটারির ই কম, ইলেকট্রোমোটিভ ফোর্স কম, সে কম পরিমাণ চার্জকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। যেই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স বেশি, সেটা অনেক বেশি পরিমাণ চার্জকে দ্রুত ঘুরিয়ে নিয়ে আসতে পারে। সো ই যদি ম্যাথমেটিক্যালি আমি দেখি, ই কে যদি আমি এভাবে লিখি, ই ক্যান বি রিটেন এজ এফ এস dot dl. This is vector quantity sum. আচ্ছা fs কি? f fs এ লিখতে পারো, নাও লিখতে পারো, ঠিক আছে? f লিখি, f is called a force, এমন একটা ফোর্স। আচ্ছা f dot dl বলতে কি বোঝায়? তোমরা মনে আছে w ইকুয়াল টু কি? কাজ ইকুয়াল টু হলো f dot s, তাই না? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ার্ক। আর এখানে আমি সার্কিটকে আমি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব লেন্থকে, এবং প্রতিটা লেন্থের ধরো এখান থেকে এতটুকু, এটাকে ডিএল বললাম, এটা থেকে ডিএল বললাম। এই এফ ডট ডিএল গুলি সবগুলি যখন আমি যোগ করব, তখন তাকে আমি বলবো যে দিস ইজ এ ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে এক ধরনের ওয়ার্কও বলতে পারো যে একক পরিমাণ চার্জ কিভাবে একটা সার্কিটের চারিপাশে ঘুরে আসে, তাকেই আমরা বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ই? Unit of E is volt. এটার একক হলো ভোল্ট, এটা আমরা জানি। এখন আমি আরেক ধরনের, এটা সাধারণত যেখানে ব্যাটারি থাকে প্রতিটা জায়গায় ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে, কারণ ব্যাটারি থেকে আমরা চার্জ বের করে সেই চার্জটাকে ঘুরিয়ে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আমরা নিয়ে আসি। এটা হলো ব্যাটারির কাজ। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যাটারি নাই কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিব এখন। ধরো দিস ইজ এ সার্কিট, এটা একটা সার্কিট, যে সার্কিটের এটা একটা সার্কিট, যে সার্কিটে দেয়ার ইজ নো ব্যাটারি, ব্যাটারি বলতে কিছু নাই, শুধু সার্কিটটা আছে। এই সার্কিটটা আছে, এই সার্কিটের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর সার্কিটের একটা বিশেষ অংশ, এই অংশে আমি বলতে পারি যে এই অংশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডগুলি এইরকম ভাবে কাজ করতেছে। আমি ক্রস দেওয়ার অর্থ হলো পৃষ্ঠার ভিতর বরাবর সেই ম্যাগনেটিক ফিল্ডগুলি কাজ করতেছে। তারপরে আমি বলি এইখান থেকে এতটুকু, এটাকে আমি বলবো এক্স এক্স, আর এইখান থেকে এতটুকু, এটাকে আমি বলবো এইচ, ঠিক আছে? আমি এই দূরত্বটাকে বলতেছি এইচ, আর এই দূরত্বটাকে বলতেছি এক্স। এখন আমি যদি বলি যে আমার সার্কিটটাকে আমি রাইটে সরিয়ে নিচ্ছি, আচ্ছা তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড অনেকগুলি কাজ করে, এখানে যদি অনেকগুলি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই সার্কিটের ভিতর দিয়ে কতগুলি চুম্বক বড় রেখা পাস করে গেছে। যদি আমি এই সার্কিটটাকে ডান পাশে সরিয়ে ফেলি, তখন চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ আমি শুধু বলছি যে আমার এই এলাকাতে চুম্বক আছে, আর কোথাও চুম্বক নাই। আমার কোথাও চুম্বক নাই, শুধুমাত্র এই এলাকায় চুম্বক আছে। যখনই আমি এই সার্কিটটাকে এদিকে সরিয়ে ফেলবো, তখন এই জায়গাটা ছোট হয়ে যাবে, তাই না? এই এরিয়াটা ছোট হয়ে যাবে। এটা যদি ছোট হয়ে যায়, তাহলে এখানে ভিতর দিয়ে যে চুম্বক বড় রেখাগুলি পাস করেছিল, এগুলি আর কমে যাবে, তাদের সংখ্যা কমে যাবে। তার মানে আমি যখনই আমার সার্কিটটাকে ডান পাশে সরিয়ে নেব, তখনই এখানে চুম্বক বড় রেখার সংখ্যা কমে যাবে। আচ্ছা লেট আস রাইট, এই ঘটনাটা আমরা একটু লিখি। we consider a circuit which contains only a
resistance. A part of the circuit, a part of the circuit of, আমি বলতে পারি যে এটা x, কি এই পার্টটা কি হবে, এই পার্টটা হবে of length x and height h, ঠিক আছে, is inside স্যার ওটা কি লিখেছেন which contains a part of the circuit, ওইখানে টি কাটি নেই, স্যার উপরে okay, we consider a circuit which contains only a resistance, শুধুমাত্র দেখো এই সার্কিটের ভিতরে শুধু একটা রেজিস্ট্যান্স আছে আর কিছু নাই, ঠিক আছে, a part of the circuit, এই সার্কিটের একটা অংশ of length x লম্বা এবং h উচ্চতা is inside a magnetic field, আমি চেষ্টা করি যেন লেখাটা আরেকটু স্পষ্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড। আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে এই অংশটা যেখানে আমি দাগ দিয়েছি এই অংশটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। সো if the circuit is pulled to right, আমরা কি করছি, টেনে ডানে টেনে নিচ্ছি, right at a speed v, আমরা v স্পিডে আমরা কি করছি, সার্কিটটাকে ডানে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে কি হবে যে the change, there will be a change in magnetic flux whose vertical component কেন, কারণ এইগুলি সবগুলি আছে হলো উপর থেকে নিচ বরাবর, ঠিক আছে, কাগজের পৃষ্ঠার ভিতরের দিকে, তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে এই লাইন বরাবর, সো এটাকে আমি বলতে পারি কিউ হলো তার চার্জ, v into b drives a current around the loop in a clockwise, স্যার হ্যাঁ, কম্পোনেন্টটি কয় কি লিখেছেন? component qvb ওকে স্যার। clockwise direction। আচ্ছা, এখন এই যে ঘটনাটা এটা হলো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট কেন, যখনই এই কাজটা করা হয়েছে তখনই দেখা গেছে যে একটা চার্জ কাজ করে, সেই চার্জটা এই বরাবর সার্কিটে ঘুরতে থাকে, অথচ দেখো এই সার্কিটে কিন্তু কোনো ব্যাটারি নেই, ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা ঘটনা ঘটছে, যতগুলি ম্যাগনেটিক ফ্লাক্স ছিল তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা কমে গেছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু কমে গেছে তার ফলেই আসলে একটা চার্জ তৈরি হয়েছে, এইটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, কারণ আমরা সাধারণত জানি যে একটা সার্কিটের ভিতর কারেন্ট তখনই থাকে যখন দেয়ার ইজ এ ব্যাটারি, কিন্তু এখানে ব্যাটারি নেই, শুধুমাত্র আমি সার্কিটটাকে একটু যদি চেঞ্জ করি তাহলেই ঠিক এই পরিমাণ কারেন্ট এই সার্কিটে ক্লকওয়াইজ ঘুরে
তাহলে ইএমএফটা আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এটা তো তোমরা আবার রেকর্ডিং দেখতে পাবা, আমি পরের পৃষ্ঠায় চলে যাই। সো the EMF is EMF টা আমরা বের করতে পারবো এরকম ভাবে, E equal to F। এখন এখানে লিখলাম F ম্যাগনেটিক, কারণ হলো গিয়ে এখানে ম্যাগনেটিক ফোর্সটা শুধু আছে, আর কোনো ফোর্স নাই। F ম্যাগ ইনটু DL, এটাকে যদি আমি বের করি এই সূত্র দিয়ে আমার বের করতে হবে। সো কেন কারণ হলো গিয়ে DL আমার এই যে জায়গাটা আছে এতটুক, এই জায়গাটা, এইটা হলো x ইনটু h, আর এখানে আমি ভি বেগে এটাকে সরাই দিছি, এবং বি হলো এখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে তার পরিমাণ। তো এই জিনিসটা আমার গুণ করে বের হয়ে আসছে। সো আমরা এখন তারপরে আমরা এখন ফাই এর ডেফিনেশনে যাই। হোয়ার, আচ্ছা এখানে একটু লিখি, হোয়ার, এটা আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিব যে কোন জায়গা থেকে আমি আসলে পড়াইছি। h is width of, আসলে আমরা এটাকে ডিফাইন করছিলাম আসলে হাইট হিসাবে, আমরা হাইটও লিখতে পারি, হাইট অফ লুপ। আচ্ছা যাই হোক, এখন ইফ phi is the flux, এর আগে আমি তোমাদেরকে ইলেকট্রিক ফ্লাক্স পড়াইছিলাম, ঠিক এটা একই ডেফিনেশন, শুধু এখানে ম্যাগনেট হবে। if phi is the flux of magnetic field B, then phi can be written as phi equal to B cross dA। এখন এই যে রেক্টেঙ্গুলার যে লুপটা আছে তার এরিয়া কত, এটা হলো x ইনটু h, তাহলে এটাকে লিখতে পারি আমি BHX। এখন যখন আমার as the loop moves, যখনই আমরা এটাকে ডানে সরাই তখন কি হয়, তখন ফ্লাক্স ডিক্রিজ করবে, ফ্লাক্স ডিক্রিজেস। তাহলে আমি লিখতে পারি d phi dt, এই ইকুয়েশনটাকে আমি ডেরিভেটিভ করলে d phi dt ইকুয়াল টু b একটা কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, কিন্তু x এর মানে পরিবর্তন হবে কেন, x হলো এদিকে আছে, এই জায়গাটা হলো x, যখনই আমি এটাকে সরিয়ে দেব x ছোট হয়ে যাবে, তাহলে এখানে আমি লিখবো dx বাই dt। h বা b এই দুইটার পরিবর্তন হবে না, শুধুমাত্র x এর পরিবর্তন হবে। এখন এইটাকে আমার আসলে একটা মাইনাস সাইন দিয়ে লিখতে হবে। dx dt মানে কি, এটা হলো ভেলোসিটি, তার মানে এখানে আমার আসবে মাইনাস bhv। কেন মাইনাস সাইন, মাইনাস বিকজ dx x decrease with t এর সাপেক্ষে x এর মান ছোট হয়ে যায়। তাহলে এখন দেখো, আমি যদি দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করার চেষ্টা করি, তাহলে আমি লিখতে পারি ফ্রম এই দুইটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, আমরা তাহলে ইকুয়েশন এটাকে 1 বলি, এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি E equal to minus d phi by d। What is the meaning of this equation? Meaning হলো phi বলতে আমরা বুঝি ফ্লাক্স, ফ্লাক্স মানে কি, একটা কোন একটা এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড গিয়েছে তাকে আমরা বলি ফ্লাক্স। এখন d phi dt মানে হলো সময়ের সাথে সাথে ফ্লাক্স কিভাবে পরিবর্তন হচ্ছে। এখন এটা যদি মাইনাস হয় তার মানে হলো যদি সময়ের সাথে সাথে ফ্লাক্স কমে যায় তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা পজিটিভ হবে, আর যদি সময়ের সাথে সাথে ফ্লাক্সটা বেড়ে যায় তখন ইলেকট্রোমোটিভ ফোর্সটা হবে নেগেটিভ। এই হলো গিয়ে অর্থ। আমি একটু লিখে দিই, if phi decreases with time,
সময়ের সাথে সাথে যদি ফ্লাক্স কমে যায় ই ইজ পজিটিভ পজিটিভ, আর যদি ইফ phi increases with time E is negative. এটা হলো এই ইকুয়েশন থেকে আমরা যে তথ্যটা পেলাম। তার মানে কয়েকটা তথ্য কিন্তু পেলাম। একটা তথ্য হলো যে আমার বিদ্যুৎ তৈরি করতে গেলে তাহলে আমার কোনো ব্যাটারি ছাড়াও আমি বিদ্যুৎ তৈরি করতে পারি। আমার কি করতে হবে, কোন একটা সার্কিটে ওটার ভিতর ফ্লাক্সের সংখ্যাটা কমাইতে হবে বা বাড়াইতে হবে। যদি কমাই তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা একদিকে কাজ করবে, আর যদি আমি বাড়াই ইলেকট্রোমোটিভ ফোর্সটা তার বিপরীত দিকে কাজ করবে। এই হলো গিয়ে আমার কনক্লুশন গুলি আর কি, ঠিক আছে। সো আমাদের এই এক্সপ্রেশনটা খুবই জরুরি, কারণ এটা থেকে একটা বিখ্যাত সূত্র বের হয়েছে এবং এটাকে আমরা একটু পরেই পড়ব। এবং এই সূত্র ব্যবহার করে তুমি যে এখন বাসায় ইলেকট্রিসিটি পাচ্ছ সম্পূর্ণ এই সূত্রের বদৌলতে, কারণ আমাদের যে বিদ্যুৎটা আমরা ব্যবহার করি এটা কিন্তু কোনো ব্যাটারি দিয়ে উৎপন্ন হয় না, এটা শুধুমাত্র ফ্লাক্সের পরিমাণ বাড়িয়ে কমিয়ে শুধুমাত্র তৈরি করে, ঠিক আছে। আমাদের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলি বিদ্যুৎ কেন্দ্রের কাজ হলো এরকম একটা কতগুলি সার্কিট থাকবে, যে সার্কিটগুলিকে আমি ম্যাগনেটের চারিপাশে শুধু ঘুরাবো, ঘোরানোর সাথে সাথেই শুধুমাত্র বিদ্যুৎ তৈরি হতে থাকবে। এই বিদ্যুৎটা আমরা বাসায় ব্যবহার করি, কাজেই এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এই সূত্রটা আবিষ্কার না হলে তুমি কিন্তু এখনো কারেন্ট পেতে না, কারেন্ট ছাড়াই তোমাদের থাকতো। সো এতটুকু আমরা দেখার পরে আমরা এখন একটু একটা সূত্রে যাই। সেই সূত্রটাকে আমরা বলি, সেটাকে বলা হয় ফ্যারাডের সূত্র। আমার ধারণা তোমরা ইন্টারমিডিয়েটে বা এ লেভেলে এগুলি পড়ে আসছো, বাট আমরা এখন এটাকে আমরা একটু রিডিসকভার করবো যে কেন কোথা থেকে আসলো এই সূত্রটা। সো ফ্যারাডেস ল, নাম কি শুনেছো তোমরা? ফ্যারাডে ছিল না তোমাদের ইন্টারমিডিয়েটে বইয়ে? জি স্যার। ঠিক আছে, এখন আমরা আরেকটু সুন্দর করে শিখি। জি স্যার। এখানে তিনটা এক্সপেরিমেন্ট উনি করছেন। এক্সপেরিমেন্ট 1 এ তিনি করছিল কি, একটা ম্যাগনেটিক ফিল্ডের, এই ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর উনি করছে কি একটা সার্কিট বসা দিয়েছে, ঠিক এইটা অবশ্য আগের ছবিটার মতোই, ঠিক আছে, কিন্তু উনি করছিল এর জন্য এটাকে আবার দেখেন। এটাকে করলো কি, হঠাৎ করে ভি বেগে দূরে নিয়ে গেল। যখনই দূরে নিয়ে গেল দেখা গেল যে কারেন্ট ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে কারেন্টটা ঘুরছে, তার মানে এই সার্কিট দিয়ে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তারপরে উনি করলো কি, আরেকটা এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট 2 তে তিনি কি করলেন, একটা সার্কিট প্রথমে তৈরি করলেন, সার্কিট তৈরি করলে একটা ম্যাগনেটিক ফিল্ড উনি ক্রিয়েট করলেন, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এবার উনি করলেন কি, ম্যাগনেটিক ফিল্ডকে ভি বেগের দিকে সরালেন, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডকে যখনই ভি বেগে সরালেন দেখা গেল যে ঠিক এখানে আবার ঠিক আগের মতো কারেন্ট উৎপন্ন হয়েছে। তারপর লাস্টে যেটা করলেন সেটা হলো এক্সপেরিমেন্ট 3 তে উনি করলেন কি, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতর উনি করলেন কি, আবার একটা সার্কিট বসালেন, সার্কিট বসিয়ে এবার কি করলেন, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বাড়ানো কমানো যায়, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড তুমি চাইলে ম্যাগনেটিক ফিল্ড কমাতে বা বাড়াতে পারো। উনি করছেন কি, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করছেন, ঠিক আছে, এটা আমি লিখবো চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। তখনও দেখা গেল যে এখানে কারেন্ট উৎপন্ন হলো। আচ্ছা, এই বিটাকে উনি যেটা করছিল সেটা হলো কি, চেঞ্জ করার অর্থ হলো কি এটাকে লো করে দিয়েছিল।
এটা হাই ছিল, হঠাৎ করে এটাকে লো করে দিছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে দেখো ভি বেগে এটাকে এদিকে সরায় দেওয়া হয়েছে, সরায় দেওয়ার পরে কারেন্ট এভাবে পাইছে। এখন যদি এটাকে ভি বেগে এদিকে সরায় দেওয়া হতো উল্টা দিকে, তাহলে কারেন্ট কোন দিকে হতো? ঠিক উল্টা দিকে, ঠিক আছে? কারণ যখনই ভি বেগে এটাকে এদিকে সার্কিটের ভিতর দিকে ঢুকানো হবে, তখনই তার ভিতর ফ্লাক্স বেড়ে যাবে। যখন ফ্লাক্স বেড়ে যাবে, ঠিক উল্টা দিকে ইএমএফটা তৈরি হবে, তখন কারেন্টটা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে তখন ঘোরা শুরু করবে। ঠিক তেমনি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা ভি বেগে ডান পাশে সরিয়ে দিই, তখন এই যে কারেন্ট আছে, কারেন্টটা বিপরীত দিকে ঘোরা শুরু করবে। আর এখানে যদি বিটাকে না কমিয়ে আমি যদি বিটাকে বাড়াই দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড উল্টা দিকে ঘোরা শুরু করবে। সো এইগুলি হলো গিয়ে উনার এক্সপেরিমেন্টের বৈশিষ্ট্য, এবং এই এক্সপেরিমেন্টের পরে উনি কতগুলি একটা সিদ্ধান্তে চলে আসছে। প্রথম সিদ্ধান্ত কি? এই যে একটু আগে আমরা ক্যালকুলেশনটা করে দেখলাম, সেই ক্যালকুলেশনটাই উনি এখন একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করছে। সো উনি যে সূত্রটা বলছে সেটা হলো কি এরকম, এক লাইনে লিখতে গেলে a changing magnetic field induces an electric field. আচ্ছা, এখন এই ইনডিউসের শব্দটার অর্থ কি একটু একটু বুঝাই তোমাদেরকে। ধরো রানী একটা ইয়া পরে মনে করো নতুন একটা ড্রেস কিনে নিয়ে আসছে, অনেক সুন্দর। এখন এটা অন্য কারো ইচ্ছা করতে পারে যে ঠিক আছে এই ড্রেসটা আমিও কিনি, এরকম একটা ড্রেস আমিও কিনি। এইগুলি হলো ইনডিউস করা, এটা হলো সরাসরি তুমি প্রভাবিত করলে না। রানী কিন্তু বলে নাই যে তুমি এই ড্রেস কিনো, কিন্তু আরেকজন প্রভাবিত হয়ে গেছে যে এই ড্রেসটা আমি কিনবো কারণ এই ড্রেসটা দেখতে সুন্দর। এইটা হলো ইনডিউস করা, এককে প্রভাবিত করে। শুধুমাত্র এই যে একটা ড্রেসের ব্যাপারে প্রভাবিত করে এরকম না, রাগ প্রভাবিত করে দিতে পারে। যে একজনের রাগ, তুমি একজনকে রাগতে দেখে তুমিও রেগে গেলা, একজনকে হাসতে দেখে তুমিও হাসলা, এগুলি হলো ইনডিউসড হওয়া, ঠিক আছে? যখনই দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সরাসরি বিদ্যুৎ তৈরি করতে পারে না, কিন্তু যখনই ম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তন হয়, তখনই সে করে কি একটা সার্কিটের ভিতর যেখানে কোনো কারেন্ট তৈরি হওয়ার কথা না, সেখানে সেই একটা কারেন্ট তৈরি করতে পারে, একটা ইলেকট্রিক ফিল্ড পরেই তৈরি হয়। এটা হলো গিয়ে তোমার তার বিখ্যাত সূত্র, ঠিক আছে? তো এখন তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এটা এইভাবে লিখতে পারি, E equal to minus d phi। এটা হলো তাহলে কেন এটা হলো, কারণ ফাই এটা হলো কি ম্যাগনেটিক ফিল্ড থেকে আসছে। ম্যাগনেটিক ফিল্ড যখনই সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, এই হলো গিয়ে সূত্র। তো এখন এটাকে একটু আমি আর একটু ইলাবোরেট করব, কারণ ইলাবোরেট করলে আমাদের পরীক্ষা প্রশ্ন করতে সুবিধা হবে। আচ্ছা, তা আমরা যেটা লিখবো সেটা হলো গিয়ে the electromotive force can be written as a integral of form কিরকম চেহারা, এরকম চেহারার একটা ইন্টিগ্রালের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। E dot dl, এটা আবার আমি জানি this is nothing but d phi by dt, এটা আমরা জানি। এখন দেখো ফাই কিন্তু আমরা আগে আরেকটা ডেফিনেশন শিখে আসছি, সেটা হলো b ডট d, এইরকম ডেফিনেশন আমরা আগে শিখে আসছি। তাহলে d phi dt কি হবে? d phi dt হবে মাইনাস del b del t ডট, এভাবে আমি লিখতে পারি। আচ্ছা, এটা ফ্যাক্টর
তাহলে এখন যদি আমি ইকুয়েশনটা এখানে লিখি, ই ডট ডিএল ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি ডিএ। আমি জাস্ট এখানে মান বসায় দিলাম, এখানে মান বসায় দিলাম। বসা দেওয়ার পরে এখন আমি দেখো, এখন আমি করতে পারি, এটাকে আমি কিন্তু চেঞ্জ করতে পারি, স্টোকস থিওরেম ব্যবহার করতে পারি। স্টোকস থিওরেম ব্যবহার করলে, এটা যদি বাম পাশে আমি স্টোকস থিওরেম ব্যবহার করি, স্টোকস থিওরেম কি ছিল? স্টোকস থিওরেম ভুলে গেলে মনে করে দাও, দিচ্ছি। স্টোকস থিওরেম ছিল ই ডট ডিএল ইকুয়াল টু কার্ল অফ ই ডট ডিএ। লাইন ইন্টিগ্রেশন থেকে আমরা তখন সারফেস ইন্টিগ্রেশনে নিয়ে যাই স্টোকস থিওরেমের মাধ্যমে। তা আমি তাহলে এটাকে অ্যাপ্লাই করি এখানে, তাহলে এটা হয়ে যাবে ডেল ক্রস ই ডট ডিএ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি ইনটু ডিএ। দেখো এখন কিন্তু একটু সুবিধা হলো, এই ইন্টিগ্রেশন অফ সারফেস, সারফেসের, এটাও সারফেসের। তাহলে আমি সবকিছু বাদ দিয়ে শুধু লিখতে পারি ডেল ক্রস ই ইকুয়াল টু মাইনাস ডেল বি। এটাকেই বলা হয় ফ্যারাডের সূত্র, ফ্যারাডেস। পরীক্ষা আসলে এটা লিখতে হবে, ঠিক আছে? সো এটা চলে গেল। এখন আমরা আরেকটু টপিকসের সামনের দিকে যাব। আমরা এখন ইন্ডাকটেন্স কি জিনিস সেগুলি একটু শিখব। তো আমি যাই, ছবি আঁকতে হবে এবং খুব দ্রুত আমার শেষ করতে হবে, অনেকগুলি পড়া বাকি। আচ্ছা, এখান থেকে আমি পেজ খুঁজে বের করে আমরা যাই। The induced ইলেকট্রিক ফিল্ড, এটার ডেফিনেশনটা আমাদের একটু, এখানে একটু ম্যাথমেটিক্স আছে, এই ম্যাথমেটিক্সটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করে দেব। আচ্ছা, আমরা একটু আগে শিখলাম যে ডেল ক্রস ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। তার মানে এটা হলো কি? ফ্যারাডের সূত্র। এখন এম্পিয়ারের আরেকটা সূত্র আছে, এম্পিয়ারস ল, এটাও আমরা শিখছিলাম। এটা শিখছিলাম আমরা কি? ডেল ক্রস বি ইকুয়াল টু মিউ জিরো জে। এটা তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা এটা শিখছিলাম হলো ইয়াতে, এর আগে একটা চ্যাপ্টারে, এটা সেকেন্ড চ্যাপ্টারে এটা ছিল। এখন গস ল বলে, গস ল, এটা আমার ধারণা যে এটা আমরা না যাই, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত দেই সরাসরি। এখান থেকে কি আছে এটা দেখি, যে আমি যদি বি ডট ডিএল করি তাহলে আমার পাওয়া যাবে মিউ জিরো আই এনক্লোজড। এই রেজাল্টটা আমি পাই এই কোশ্চেনটা থেকে। যদি আমি ইন্টিগ্রেশন দিই উভয় পাশে, তখন এই জিনিসটা চলে আসে। আমরা এতটুকু পর্যন্ত জানা দরকার, এটাই জানি আমরা। তারপরে আমাদের পরবর্তী টপিক যেটা বেশি দরকার সেটাতে আমরা চলে যাই। আমরা এখন যাব একটা ডেফিনেশনে, যাকে আমরা বলি ইন্ডাকটেন্স। এটাকে আমাদের খুব ধীরে ধীরে পুরোটা সলভ করতে হবে। আচ্ছা, এখন আমি ধরো আমার দুইটা ওয়্যার আছে। একটা ওয়্যার হলো এরকম, এটাকে আমি বলবো লুপ 1। এক নম্বর একটা তার, যে তারের ভিতর দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, একটু সুন্দর করে লিখি, এটা পরিষ্কার হয়ে গেছে। I1, এখানে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর তারপরে এখানে আরেকটা আছে লুপ, যে লুপটাকে আমরা বলবো দিস ইজ মাই লুপ 2। এটা 2 নাম্বার লুপ।
এবং এই লুপের ভিতর দিয়ে এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা আমি এখন বলবো না। এটার ভিতর দিয়ে এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ড গুলি বের হচ্ছে, এগুলি সব আমি B1 দিয়ে প্রকাশ করব, কারণ এটা হলো 1 নাম্বার লুপ থেকে বের হয়েছে। এখানে এইখান থেকেও কিছু বের হতে পারে, বা এখান থেকেও কিছু বের হতে পারে। বিভিন্ন দ্বিতীয় লুপটা বিভিন্ন জায়গা থেকে প্রথম লুপ থেকে কিছু ম্যাগনেটিক ফিল্ড বের হতে পারে। চলো এই জিনিসটা একটু ভাষায় লিখি। সাপোজ we have 2 loops of wire. আমাদের দুই সেট লুপ আছে। at rest একটা শব্দ লেখা হয়নি, at rest। at rest মানে হলো কি এরা মুভ করছে না, এরা ঠিক এক জায়গায় আছে, ঠিক আছে, এরা নড়াচড়া করছে না। if we run a steady current I1 around loop 1, আমি যদি লুপ 1 এর চারিপাশে I1 কারেন্ট করি, it produces a magnetic field B1। তার সে কতগুলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এগুলিকে আমি বলবো B1। এটা একটা ভেক্টর। এখানে যে যখনই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার কতগুলি লাইন অফ ফোর্স তৈরি হবে। সাম অফ দ্য ফিল্ড লাইন্স pass through loop 2। ঠিক আছে, কিছু ফিল্ড লাইন সেগুলি লুপ 2 দিয়ে হবে, এই যে লুপ 2 তে চলে গেল। ঠিক আছে, আমরা ধরি লেট phi2 আমরা জানি phi হলো ফ্লাক্সকে প্রকাশ করি phi দিয়ে। phi2 be the flux of E1 through 2, মানে 2 নাম্বার লুপে যে পরিমাণ ফ্লাক্স আছে সেটাকে আমরা বলতেছি phi2। তাহলে আমরা এটাকে আমরা ম্যাথমেটিক্যালি অবশ্যই দেখাতে পারবো। সো আমরা Biot-Savart law, let us use Biot-Savart law. If we use Biot-Savart law, আমরা যদি Biot-Savart law ব্যবহার করি তাহলে B1 এর মান বের করতে পারবো। ঠিক এইখান থেকে B1 এর মান কত এটা বের করতে পারবো। এটা একটা ভেক্টর, এটা ইকুয়াল টু μ0/4 পাই ইনটু I1। ঠিক আছে, I1 হলো কারেন্ট, ইন্টিগ্রেশন অফ dI1 ইনটু ভেক্টর R ডিভাইডেড বাই R স্কয়ার। এটা হলো গিয়ে আমরা Biot-Savart ল ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বের করি। আচ্ছা, স্ক্রিনটা একটু ঝাপসা মনে হচ্ছে, এটাকে একটু ঠিক করার চেষ্টা করি। মনে হচ্ছে যে স্ক্রিনটা ফোকাস নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে হ্যাঁ প্লিজ। স্যার ইফ উই এই লাইনটা নিচের লাইনটা কি লিখেছেন বুঝতে? এটা ইফ থ্রু 2 এর পরে। জি স্যার, আচ্ছা, এটা হলো ইফ উই ইউজ Biot-Savart law। এটা তোমাদের পড়াইছিলাম আগে, Biot-Savart law।
BIOT বায়োট স্যাভার্ট ল, ঠিক আছে। B1 ইকুয়াল টু হবে μ0/4πI1 ইনটু ইন্টিগ্রেশন অফ DI1 ইনটু R ডিভাইডেড বাই R স্কয়ার, ঠিক আছে। এটা হলো বায়োট স্যাভার্ট। এখন আমি ফ্লাক্স বের করব। নাও ফ্লাক্স phi2 কিভাবে বের করব? এটাতে আমার লাগবে B1 ইনটু DA2, কারণ আমার ম্যাগনেটিক ফিল্ড লাগবে এবং দ্বিতীয় যে আমার লুপটা আছে সেই লুপটার এরিয়া কত সেটা লাগবে। এখন আমি এখানে মান বসায় দিতে পারি। এখানে যদি আমি মান বসায় দিই এবং phi2 সম্পর্কে আরেকটু বলতে পারি, সেটা হলো এই phi2 মনে করো এইখানে কি পরিমাণ ফ্লাক্স যাবে সেটা ডিপেন্ড করবে যে এইখানে কি পরিমাণ কারেন্ট যত বাড়বে ততই ফ্লাক্স বাড়বে। সো আমি লিখতে পারি phi2 can be written as M21 into I1। এটার অর্থ কি? phi2 is proportional to I1। I1 এর মান যত বাড়বে phi2 এর মান ততই বাড়বে। M21 কে তাহলে কি বলবো? M21 কে বলবো একটা proportional constant of proportionality। M21 is constant of proportionality। এটাকে বলা হয় known as mutual inductance। ঠিক আছে। এটাকে বলা হয় যে M21, এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা কি করে লুপ 1 এ যদি তুমি কারেন্ট বাড়াও লুপ 2 তে কি পরিমাণ ফ্লাক্স পাবে সেটাকে মেজার করে দিতে পারো, ঠিক আছে। সো আমরা আরেকটু যাই সামনে। এটা তুমি যদি ইয়া করো আবার তুমি ভিডিওটা দেখে নিবা। আমি আগাই কারণ আমাদের শেষ করতে হবে জিনিসটা, কারণ একদিন শেষ না করলে এটা আবার আরেকদিন শুরু করলে অনেক বেশি সময় লাগে। এখন তাহলে আমি স্টোকস থিওরেম ব্যবহার করব। এখন আমরা দেখছিলাম phi2 equal to integration of B1 into BA2, এই জিনিসটা আমরা দেখছিলাম। এখন B1 এটাকে B এর সাথে একটা রিলেশন আছে ডেল ক্রস A, এটাকে বলা হয় ভেক্টর পোটেনশিয়াল। পোটেনশিয়াল দুই রকম, একটাকে বলা হয় ভেক্টর পোটেনশিয়াল, এটাকে আমরা A দিয়ে প্রকাশ করি, আরেকটা আছে স্কেলার পোটেনশিয়াল, যেটা ফাই দিয়ে প্রকাশ করি, যেটা তোমরা চিনো ভি বা ফাই, এটা দিয়ে প্রকাশ করি। তাহলে এই ইকুয়েশনটাকে লেখা যাবে ডেল ক্রস A1 ইনটু BA2। এখন এটা আমি এখন স্টোকস থিওরেমে ব্যবহার করতে পারি। স্টোকস থিওরেম ব্যবহার করে এটাকে আমি লাইনে নিয়ে আসতে পারি। এটাকে আমি লিখতে পারি A1 ইনটু DL2। দেখো আমরা কি করলাম, এটাকে আমি লাইন ইন্টিগ্রেশনে নিয়ে আসলাম। সো এখন আমরা আগে একটা রিলেশন আমরা পড়ছিলাম, এই রিলেশনটা আমি এখানে আর পড়াতে পারতেছি না, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট লিখে দিতে পারি। as we knew, এই A বের করার ভেক্টর পোটেনশিয়াল বের করার একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এটা দেওয়া আছে A1 can be evaluated by this equation μ0/4π I1 integration of DL1/R। এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে। ও এটা একটা ভেক্টর হবে। সো এখন আমি তাহলে phi2 কে কি লিখতে পারি? phi2 equal to μ0I1/4π ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশন হবে, একটা ইন্টিগ্রেশন আবার একটা ইন্টিগ্রেশন হবে DL1/R ইন্টিগ্রেশন শেষ ডট DL2। আর এখন তাহলে হোয়াট ইজ M21? M21 টাকে আমরা বের করতে পারি, দিস ইজ ইকুয়াল টু μ0/4π
integration dl1 dot dl2 divided by r। ঠিক আছে, এই জিনিসটা আমি কোত্থেকে পেলাম? আমি করলাম কি, এখানে যে আগের এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি তাহলে শুধু আমি i1টাকে বাদ দিব, বাকি সব অংশটাই হয়ে যাবে M21। ঠিক আছে, এটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই ফর্মুলাটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিউম্যান ফর্মুলা। নিউম্যান, ঠিক আছে, অনেক সময় নিউম্যান ফর্মুলাটা আসে। আচ্ছা, এই M21 এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? M21 is a geometric quantity। যখনই তোমার জিওমেট্রি পাল্টে যাবে, জিওমেট্রি পাল্টে যাওয়ার অর্থ কি? জিওমেট্রি পাল্টে যাওয়ার অর্থ যে এই দুইটা শেপ যদি চেঞ্জ হয়ে যায় অথবা এরা যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে, যেমন ধর ওরিয়েন্টেশন এইভাবে চেঞ্জ হতে পারে, একটা এরকম হয়ে গেল, তখন ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে, নানাভাবে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারে, সাথে সাথে তোমার M21 চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন size, shape and relative position। ঠিক আছে, এই হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো M21 equal to M12। M21 বলতে কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি হলো গিয়ে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স ফর ইন লুপ 2 ফর লুপ 1, আর 12 বলতে বোঝাচ্ছি মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন লুপ 1 ফর লুপ 2। এই দুইটার মান সবসময় সমান। সো এই দুইটা বৈশিষ্ট্য তাদের আছে। তারপরে আমরা আরেকটা ডেফিনেশন পড়ে আজকে পড়া শেষ করব। ঠিক আছে, আরেকটা ডেফিনেশন করব আমরা। এখন দেখলাম কি, যদি দুইটা আলাদা লুপ থাকে, একটা লুপে যদি কারেন্ট পরিবর্তন হয় আরেকটা লুপে ফ্লাক্স পরিবর্তন হয়, কিন্তু এমন হতে পারে অনেক সময় যে একটা লুপে কারেন্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে ওই লুপের নিজেরই ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। এরকম যখন ঘটে তখন আমরা বলি ওটাকে সেলফ ইন্ডাকশন। চলো ওটাকে পড়েই আমরা আজকে ক্লাসটা শেষ করব। এখন আমি ধরে নিচ্ছি যে আমাদের এখন একটাই লুপ আছে। সাপোজ we vary the current in loop 1। loop 1 এর কারেন্ট আমি চেঞ্জ করলাম। the flux to loop 2 will vary accordingly যখন আমি ফার্স্ট লুপে 1 এ কারেন্ট চেঞ্জ করব, সাথে সাথে লুপ 2 এর ফ্লাক্সও চেঞ্জ হয়ে যাবে। সো এখন what is the EMF in loop 2? the changing flux the changing flux will induce an EMF in loop 2। তাহলে এটাকে আমি লিখলাম E2 বলতে আমরা বোঝাচ্ছি যে EMF in loop 2 this is equal to dt of phi 2। তাহলে এটাকে আমি লিখতে পারি this is equal to minus m d I1 divided by dt।
জাস্ট আমি phi2 এর মান বসাই দিচ্ছি। phi2 ইকুয়াল টু আমি জানি mi1, তাই না? আচ্ছা, again if the current I1 vary in loop 1, we get the flux of loop 1 also varies. এটাও চেঞ্জ হবে according, which is proportional to the current. That implies phi is proportional to I. এইভাবে আমি লিখতে পারি phi is proportional to I, তার মানে phi ইকুয়াল টু আমি লিখতে পারি li। এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু লুপ 1 এর কথাই বলছি, এখানে আর লুপ 2 এর কথা বলছি না। এখন কোনো লুপ 2 নাই। লুপ 1 এ যখনই আমি কারেন্ট চেঞ্জ করব, লুপ 1 এর ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে। এটা এবং কারেন্ট যত বেশি হবে ততই ফ্লাক্স বাড়বে, কারেন্ট কম হলে ফ্লাক্স কমবে। তার মানে এটাকে আমি এইভাবে প্রপোর্শনালিটিটা তুলে দিতে পারি। এলটাকে বলা হয় the constant of proportionality L is called self-inductance. তাহলে ইনডিউসড ইএমএফ কিরকম হবে? E ইকুয়াল টু হবে, আমি জানি d∅dt, সো এটা হয়ে যাবে L di/dt। এলটা যেহেতু টাইমের সাথে সম্পর্ক নাই, সেটা একটা কনস্ট্যান্ট, তাই জন্য এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। সো দিস ইজ দ্য ইকুয়েশন ফর দ্য সেলফ ইএমএফ। সো আমরা দুইটা ডেফিনেশন শিখলাম, একটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স আর একটা হলো সেলফ ইন্ডাকটেন্স। এই দুইটা ডেফিনেশন আমাদের পড়তে হবে। আমরা আজকে ক্লাসটা শেষ করব। আমরা আবার আগামী শনিবারে কি 11টার দিকে সমস্যা আছে? শনিবার 11টায়? স্যার শনিবার 11টায় কি থিওরি ক্লাস? হ্যাঁ, থিওরি ক্লাসটা আমাদের হলো না তো, গত দিন তো আমি ক্লাস নিতে পারিনি। আমাদের প্র্যাকটিক্যাল সামনের সপ্তাহে প্র্যাকটিক্যাল হবে না এই কারণে যে সামনের সপ্তাহে দুর্গাপূজা আছে। দুর্গাপূজার সময় তো আমাদের অনেকে মেয়েগুলি আসতে পারবে না, তাই আমরা সামনের উইকটা বাদ দিব। তবে আগামী মঙ্গলবারে যারা প্র্যাকটিক্যাল মিস করেছিলা তারা কিন্তু পরীক্ষা দিতে আসতে পারো। তারা কি পরীক্ষা দিতে আসবে কিনা? কয়জন মিস করেছিল আজকে আসো ক্লাসে? আচ্ছা, আমি এটা নোটিশ দিয়ে দিচ্ছি, আগামী মঙ্গলবার আমি মিসিং প্র্যাকটিক্যালের মিডটা মনে হয় 4-5 জন দাওনি, এই 4-5 জনের পরীক্ষা নেব। আর একটা মেয়ে অসুস্থ ছিল, মাইশা, সে যদি তার থিওরি পরীক্ষা দিতে চায় আগামী মঙ্গলবারে আমি আবার আরেকটা সুযোগ দিব। তো আমরা আজকে ক্লাস শেষ করি। আগামী শনিবারে আমরা 11:30 বা 11টায় বসি। টাইমটা কোনটা ভালো হয়? 11টায় শুরু করব? আমরা 11টায় শুরু করি, ঠিক আছে? স্যার 9:30টায় করি স্যার। বলো। স্যার 9:30টায় করি। 9:30 করবা? ওকে, সবাই ঠিক আছে? কারণ স্যার 11টা থেকে আমার একটা মিডটার্ম মানে মেকআপ এক্সাম আছে। ও আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা 1 ঘন্টায় ক্লাস নিব। 10টা থেকে শুরু করি নাকি? 10টা থেকে শুরু করি, তুমি এই যে 5 মিনিট আগে তোমাদের ছেড়ে দিবে, আমরা 55 মিনিট ক্লাস নিব, ঠিক আছে? 1 ঘন্টা বেশি ফিজিক্স পড়া যায় না, বুঝছো? আমি তোমাদেরকে বলি, ফিজিক্স যদি 1 ঘন্টা বেশি পড়ো মাথা তখন ইয়া হয়ে যায়, আর কাজ করে না। তো আমরা তাহলে 10টায় শুরু করব।
10:55 শেষ করবো। তুমি কি অনলাইনে দিবা? তো তুমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে দিয়ে দিতে পারো। তো ঠিক আছে, 1 মিনিট আমি একটু স্ক্রিনশট নিব আমাদের ইয়াগুলিকে। একটু ওয়েট করো, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। ভুলে গেছি তো কিভাবে নিতে তো পারলাম না। স্ক্রিনশট নেওয়া তো ভুলে গেলাম। এটা কি উইন্ডোজের ইয়াটা দিয়ে স্যার উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন। স্ক্রিন? হ্যাঁ তাই তো ছিল, কিন্তু হচ্ছে না কেন? ও হয়েছে মনে হয়। আচ্ছা হয়েছে। আচ্ছা এবার আরেকটা নি। হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।